আজকে ফুটবল শরীফের 30 বছর তাকে আজীবনের বিষয়ে যে আন্দোলনে সেই আন্দোলনের পায়ে পা মেলাতে দেখলাম বিজেতা নওশাদ সিদ্দিকী সাহেবকে, যে আপনি দিলেন, কি বলবেন? দেখুন, এটা ফুটবল ডাক দিয়েছে যে অন্যায় হয়েছে তিলোত্তমার সাথে, তার শুধু পরিবারের বিচার নয়, সারা রাজ্যের মানুষও আজকে বিচার চাইছে। ফুটবল বিভিন্ন সময় বিভিন্ন এই ধরনের ইনসিডেন্টসে, কাশ্মীর হোক, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, রাজ্যের বিভিন্ন জায়গায় কোনোরকম অন্যায় সংঘটিত হলে ফুটবল অন্যায়ের বিরুদ্ধে এবং যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ায়। তা একটা কর্মসূচি আজকে ছিল। আমি ফুটবল একজন ভূমিপুত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব হয় এই প্রতিবাদ করে সেজন্য মিছিলটাকে পা মিলেছিলাম। আমরা আমাদের যে রাজনৈতিক দল আছে সে তার অবস্থান থেকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে রাজনৈতিকভাবে প্রতিবাদ করছি। সরাসরি যে প্রতিবাদ করছে সেখানে আমি সামিল হয়েছিল। তার সাথে শক্তি বলে মানে 14 তারিখে 7:30 একটা নিঃস্বার্থ একটা মহিলাকে গলা কেটে খুন করা হলো, সেই কী বলবো? আমি বাড়িতে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদা নামে। সেই প্রিয়াঙ্কা হাসদাকে কে বা কারা খুন করলো এখনও পর্যন্ত পুলিশ কিনারা করতে পারলো না, অ্যারেস্ট এখনও পর্যন্ত হয়নি। দুর্ভাগ্যের বিষয়, সেই নিয়ে সেই অর্থে উচ্চবাচ্য দেখতে পাচ্ছি না। কিন্তু আজকে আপনারা দেখেছেন ফুটবল শিল্পের যে মিছিলটা হয়েছে, পদযাত্রা যেটা হচ্ছে, এখানে যেমন তিলোত্তমার কথা হচ্ছে কলকাতার, ঠিক সাথে সাথে বর্ধমানের প্রিয়াঙ্কা হাসদা, আনিস খান থেকে শুরু করে কোশ্চেন মণ্ডল, যাকে আপনার মোবাইল চুরির অপরাধে পিটিয়ে খুন করেছে, তারও সাথে যে অন্যায় হয়েছে তার বিচার যাতে হয়, তার পরিবার যাতে বিচার পায় এবং যারা অন্যায় করেছে তারা শাস্তি পায় সেই দাবিতে। এবং ইসরাত আলমের কথাও আজকে উঠে এসেছে, আপনারা দেখেছেন আজকের এই মিছিল থেকে। ইসরাত আলমকেও চুরির অপবাদে পিটিয়ে মারা হয়েছে, তারও পরিবার যাতে ন্যায় বিচার পায় সেই জন্য আজকে ফুটবল শিল্পের পক্ষ থেকে আজকের এই মিছিলটা হচ্ছে। এই মিছিল ফুটবল শিল্প থেকে বার্তা এটাই দেয়, সারা রাজ্যের মানুষকে, দূরবর্তী সম্পূর্ণ মানুষকে বার্তা এটাই দিচ্ছে, যেখানে অন্যায় হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে ওঠার কথা। রাজ্যে কিনা ঘটনা যে বেড়ে উঠেছে, কি বলবেন ক্রীড়াদের পক্ষ থেকে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? কোনো মতেই আমরা চাই না এই ধরনের ঘটনা রাজ্যে আরও ঘটুক। আমরা সবসময় চাইবো এই ধরনের ঘটনা যত কম ঘটবে। রাজ্যবাসী হিসাবে আমরা সবাই সুরক্ষিত থাকবো। কে ক্ষমতায় আছে রাজ্যে, কে দেশে আছে, তার থেকে বড় কথা ক্ষতিগ্রস্ত আমরা নাগরিক হচ্ছি। আমরা নাগরিক কোনোভাবেই না ক্ষতিগ্রস্ত হয়। কদিন আগে আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে এই ধরনের একটা নার্সের সাথে এই ধরনের হয়েছে। মহারাষ্ট্রে দুটো বাচ্চাকে 6 জন সম্ভবত 6 জন বাচ্চার সাথে টিচার এই ধরনের একটা অন্যায় কাজ করেছে। মানে এই ধরনের ঘটে যাচ্ছে। আমরা দেশবাসীর সবসময় সুরক্ষিত থাকবে। আমরা 140 কোটির অধিক মানুষ আছি, আমরা শৃঙ্খলাবদ্ধ জাতির ভূমিকা পালন করবো, এটা আশা আমরা করি। বাংলায় ডাক্তারদের বিরতি কী বলবেন? দেখুন, আজকে ডাক্তাররা কোন পর্যায়ে গিয়েছে বলে তারা বিরতি নিচ্ছে তাদের কর্ম থেকে। যদি এমার্জেন্সি একটাও বন্ধ রাখেনি, এমার্জেন্সিগুলো চলছে, কিছু ক্ষেত্রে তারা করছে। আমি আগের দিনেও বলেছি, আজকেও বলছি, রিলে হিসাবে তারা পরিষেবা প্রদান করুক। কারণ যারা অসুস্থ তারা তো আর সরকারের এই বা শাসকের এই নোংরা চক্রান্তের শিকার না হয়ে যায়। ডাক্তাররা আজকে পথ খুঁজে না পেয়ে তারা কর্মস্থল থেকে তারা বিরতি নেওয়ার চেষ্টা করছে। যদিও গতকালকে আমি সুপ্রিম কোর্টে ছিলাম, যখন চিফ জাস্টিসের ঘরে আমাদের কলকাতার এই আরজি করে মামলাটা উঠছিল, যে কথাগুলো হচ্ছিল সত্যি খুবই খারাপ লাগছিল। একজন রাজ্যবাসী হিসাবে আমার মাথা হাট হয়ে যাচ্ছিল। আজকে বলুন না, কলকাতা পুলিশের নিরাপত্তা বলয় থেকে কোথায় দেওয়া হচ্ছে, সেন্ট্রাল আর্ম ফোর্সের হাতে তুলে দিচ্ছে তাদের এই হসপিটালে নিরাপত্তা দেওয়ার জন্য। এটা কি আমাদের রাজ্যের জন্য ভালো না? রাজ্যবাসী হিসেবে এটাকে ভালো লাগছে। সিআইএসএফ এসছে, প্রোটেক্ট করছে, কিন্তু সিআইএসএফের আশাটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশ কি অ্যাভেল না? তাকে রিজার্ভেল তো অ্যাভেল নয়, তারা পারবে, তাদের মধ্যে সেই অ্যাবিলিটি আছে। দুঃখের বিষয়, নোংরা রাজনীতির ফলে আজকে আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, বা চিফ জাস্টিসদের কোর্ট থেকে এই ধরনের মন্তব্য ভেসে আসছে যে সেন্ট্রাল কোর্ট সেখানে আপনার কি নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। মমতা ব্যানার্জির আমলে যেটা দেখছি, আস্তে আস্তে তো ইউনিয়ন টেরিটরির মধ্যে চলে যাবে, সব ইউটির মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে আস্তে আস্তে একটা পাঠ করে। রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে, তার পুলিশ মন্ত্রী ব্যর্থ, স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ হয়েছে। ডাক্তার কিংবা কলেজ পরিবাররা আন্দোলন করলে সেখানে 44 করে দিচ্ছে কিংবা পুলিশ দিয়ে বাধা দিচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে, স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে, কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরেই এই দর্শন হলো, আবার মুখ্যমন্ত্রী জাস্টিস করে আর্জি করতে যাচ্ছে। কী বলবেন? 144 এখন উঠে গেছে, তুলে দিয়েছে কেন্দ্র সরকার, ওটাকে 163 করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এদের হাতে তো অস্ত্র আছে, শাসকের হাতে এইগুলো অস্ত্র আছে, এই ক্ষমতার অপব্যবহার মনে করি। 163 দোহাইতে কীভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান মা পাঠানের সাপোর্টারদেরকে মারধর করেছিল তার ধিক্কার নিন্দা জানিয়েছে। মুখ্যমন্ত্রী যখন স্বয়ং তিলোত্তমার খুনিদের
ধর্ষকদের বিচারের কথা বলছেন, বিচার চাইছেন, তাহলে অন্যরা প্রোগ্রাম করলে প্রতিবাদ আপনার প্রোটেস্ট র্যালি করলে সেখানে পুলিশকে দিয়ে করছেন, এখানে তো প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রশ্নটা তো বারবার হচ্ছে। আপনাদেরকে একটু দেখে স্মরণ করে দিতে চাই, 2019 সালে সিএ নিয়ে যখন আন্দোলন হচ্ছিল, সবাই আন্দোলন করেছেন, সবাই আন্দোলনকে হয়তো ঢাকা দেওয়ার জন্য রাতারাতি পুলিশ পাঠিয়েছিল। পশ্চিমবাংলার একাধিক সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু লিডারদের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছিল। আর সেই মমতা ব্যানার্জি আবার ক্যাকাচিটি করে এনআরসি বা সিএ এর বিরোধিতা করছিল। ঠিক একইভাবে তলে তলে আমরা দেখছি সিএ এনআরসি কীভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক একইভাবে এই যারা এই আন্দোলনের সাথে যারা যুক্ত, আমারও মনে হয় কোনোভাবে হয়তো তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। কারণ আপনারা জানবেন, আমি আজকেই তার তিলোত্তমার পরিবারের লোকের কিছু ক্লিপিং শুনছিলাম, মন্তব্য শুনছিলাম, সত্যি খুব কষ্ট লাগছিল শুনে। তিলোত্তমার পরিবারের একজন পুলিশ সদস্য বলছেন যে আপনার যতক্ষণ না পর্যন্ত দাহ করেছিল ততক্ষণ পর্যন্ত পুলিশের কি সক্রিয়তা, যে দাহ হয়ে গেছে পুলিশকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। আর শ্মশানের যিনি দায়িত্বশীল আছেন তেনার বক্তব্য যে তার আগে পুলিশ ফোন করে বলেছে যে যাচ্ছে, রেডি রাখো। এই ধরনের কথাবার্তা তাদের মধ্যে কনভারসেশন হয়েছে। যেখানে 3 ডেড বডি অলরেডি ছিল, তাকে না দাহ করে তিলোত্তমাকে দাহ করছে, মানে বুঝতে পারছি না পুলিশের তৎপরতা। এক্ষেত্রে কি হয় জানেন, রিপোস্টমর্টম, পুনরায় যে পোস্টমর্টমের যে ব্যাপারটা আর থাকে না। মুসলিম সমাজের ক্ষেত্রে হলে, খ্রিস্টান হলে আর যাদের দাফন মানে কবরস্থ করার ব্যাপার আছে তাদের রিপোস্টমর্টম, পুনরায় পোস্টমর্টম করা যায়। হিন্দু সমাজের মানুষ বা যারা মরে গেলে দাহ করে তাদের দ্বিতীয়বার পোস্টমর্টমের কোনো সুযোগ থাকে না। এই ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ থাকছে না। যে পোস্টমর্টম হয়েছে না হয়েছে হ্যাঁ হয়েছে, অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। পুনরায় যদি তাকে দাও, এগুলো একটা তৎপরতা কেন, এটা প্রশ্ন আমাদের জাগাচ্ছে। তাহলে কি সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে? তারপরেও আমি সরকারের কাছে আশা করব যে কাউকে আড়াল করার জন্য বাংলার কোনো পরিবার বঞ্চিত হোক, কোনো মেয়ের সাথে অন্যায় হোক, মোটেও এটা কাম্য নয়। সঞ্জয়ের নাম নিতে এসআই অনুপ দত্ত ছুটে পালায়। এসআই অনুপ দত্ত কি কিছু জানে? কেন পালালো? জানে কি জানে না বলতে পারবো না। আজকে এসআই অনুপ দত্ত মহাশয় ছুটছেন, কালকে বড় বড়রা ছুটবে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে। সিবিআই কতটা সঠিকভাবে তদন্ত করবে সেটাও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ সিবিআইয়ের সাকসেস রেট নিয়ে আমরা ভুলে যাচ্ছি না। নাজিবকে দিল্লি থেকে গুম করে দিয়েছে, সেই দায়িত্বে খোঁজার দায়িত্ব হচ্ছে সিবিআইয়ের। 7 বছর হতে চলছে, তার মায়ের কাছে নাজিবকে এখনও খুঁজে দিতে পারেনি। বড় বড় কেস সিবিআইয়ের হাতে আছে, সারদা নারদা থেকে শুরু করে এখনও সেটাকে সমাপ্ত করতে পারলো না এই সিবিআই। সুতরাং সিবিআই কতটা কী করবে এখনও আমার প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও সিবিআইয়ের কাছে আশা করব দ্রুত সমাধান করুক। অন্যথায় বাংলার পাবলিক কিন্তু এটা মানা রাখা দরকার, বা বাংলার বাইরেও প্রতিবাদ হচ্ছে, দেশের বাইরেও প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদটা শুধু এইটাই কারণেই হচ্ছে, কোন সরকারের আমল হচ্ছে তার থেকে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, বিচার চেয়ে প্রতিবাদ হচ্ছে। সিবিআই যদি এটাকে নিয়ে ওই কচ্ছপের গতির ন্যায় চলার চেষ্টা করে, হয়তো দেখবেন আগামী দিনে আমাদেরকে রাস্তায় নামতে হবে, সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। প্রয়োজনে সিবিআইয়ের যে অফিস আছে কলকাতায় সেখানেও হয়তো তার ডেপুটেশন দিতে হবে। ওবিসি নিয়ে আপনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, কালকে শুনানি ছিল, এই বিষয়ে কি? দেখুন, আমি আপনাদের বলে রাখি, প্রথমে রাজ্য সরকার সেই অর্থের উকিল দিয়েছিল। আমি কারো লেভেল নিয়ে আমি প্রশ্ন করব না, কিন্তু চোর ডাকাতগুলোকে বিভিন্ন কেসের হাত থেকে বাঁচার জন্য যেখানে কপিল সিব্বলের মতো, অভিষেক মানু সিংভিদের মতো অ্যাডভোকেট দিতেন, সেই অর্থে সেখানে দেয়নি। আমি কলকাতা রাজপথে দাঁড়িয়ে আপনাদের বলেছিলাম, যদি নেক্সট হিয়ারিংয়ে যদি সেই অর্থে না উকিল দেয় কিন্তু বিপদ আছে। যদিও গতকালকে আমরা যে উকিলের প্যানেল লিস্ট দেখেছিলাম, স্বনামধন্য বেশ কিছু উকিল রাজ্য সরকার ওখানে ডেপুট করেছেন, নিয়োগ করেছেন আমাদের রাজ্যের পক্ষ থেকে। আমিও মামলা করেছিলাম, আমিও পার্টি আছি, আমারও একগুচ্ছ অ্যাডভোকেট আছেন, যেখানে স্বনামধন্য বিকাশরঞ্জন ভট্টাচার্য মহাশয় আছেন, সামিউল ফিরদৌসদা আছেন, গোপাদি আছেন, আরও কলকাতায় দিল্লিতে সিনিয়র অ্যাডভোকেট রউফ রহিম আছেন, অ্যাডভোকেট আলী সাহেব আছেন, এত অ্যাডভোকেটরা আছেন। তো গতকালকে আমাদের মামলা ছিল, কিন্তু কালকে চিফের ঘরে এত মামলা ছিল, আপনার শুধু আরজিকর মামলাটাই প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেছে। ফলে লাঞ্চের পরে আমাদের মামলাটা আসবে কি আসবে না, এইভাবে সেই ডেটটা আমাদের মঙ্গলবারে হয়েছে। আগামী মঙ্গলবারে মামলা আছে। আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে সমস্ত তথ্যগুলো সুপ্রিম কোর্ট চেয়েছে সেই তথ্যগুলো দ্রুত প্রোভাইড করুক এবং এটাকে স্টে নিয়ে আসুক। এবং কলকাতা হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছে অ্যাক্ট অনুযায়ী এই সমস্ত ওবিসি সার্টিফিকেটধারীদেরকে ইনক্লুড করা হোক। কারণ এই ওবিসি সার্টিফিকেট বাতিলের ফলে এখন অনেক ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, স্কলারশিপের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওবিসি যাদের সার্টিফিকেট বাতিল করেছে। আমি আশা করবো রাজ্য সরকারকে তিনি এখানে নোংরা রাজনীতি না করে সত্যিকারের বাংলার মানুষের কথা যদি ভাবে, দ্রুত সার্ভে করে সেগুলোকে ইনক্লুড করা হবে।